19,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যদি 8GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম, 120Hz রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক হিলিও G96 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট পাওয়া যায়, তাহলে বিষয়টা কেমন লাগবে আপনার কাছে? বিষয়টিকে আপনি যেভাবেই ভাবুন না কেন, সদ্য লঞ্চ হওয়া ইনফিনিক্স হট 20S কিন্তু এরকমই কিছু ইন্টারেস্টিং ফিচার অফার করছে। ফোনটিতে ভালো দিকের পাশাপাশি বেশ কিছু ড্রব্যাকও আমরা পেয়েছি। সো ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এবারও বক্স না পাওয়ায় বরাবরের মতো আনবক্সিং দেখাতে পারছি না, তবে ইনফিনিক্স বাংলাদেশ আমাদেরকে নিশ্চিত করেছে যে বক্সে অন্যান্য প্রয়োজনীয় কম্পোনেন্টের সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে। ইনফিনিক্স হট 20S মিড ক্যাটাগরির ফোন হলেও ফোনটিকে অ্যাট এ গ্লান্স দেখে বা হাতে নিয়ে বোঝার উপায় নেই যেটি 19,000 টাকা প্রাইস রেঞ্জের কোনো স্মার্টফোন। অন্তত ডিজাইন সেকশনে আপনাকে সন্তুষ্ট করবে এটা নিশ্চিত করেই বলতে পারি। আইফোনের মতো এর রিয়ার পার্ট এবং সাইড ফ্রেম দুটোই ফ্ল্যাট করা হয়েছে, আর সাথে ট্রেন্ডি টাইপের ক্যামেরা মডেলটি আপনার কাছে ভালো লাগার একটি অন্যতম কারণ হতে পারে। এর রিয়ার পার্টে দুটি বড় সাইজের ক্যামেরা বাম আর মাঝখানে একটি ছোট সাইজের ক্যামেরা দেওয়া হয়েছে, আর পাশেই থাকছে একটি এলইডি লাইট। রিয়ার পার্টে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যাচ করে, যার ফলে খুব সহজে এর আউটলুক নষ্ট হয়ে যায়। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ব্যাক কভার ব্যবহার করতে হবে। ইনফিনিক্স হট 20S প্লাস্টিক এবং পলিকার্বনেট দিয়ে তৈরি। স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে, তবে উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি। আই থিঙ্ক এইটা এই বাজেটে প্রোভাইড করা উচিত ছিল। ডান পাশে থাকা পাওয়ার বাটনটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে। এটি বেশ ফাস্ট অ্যান্ড ইকুরেট আনলক করতে পারে, তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দেখে আপনি মনে করতে পারেন যে এখানে একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। বস্তুতপক্ষে এখানে দুটি সিম ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এতে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে, আর স্পিকারের কোয়ালিটি বাজেট অনুযায়ী পারফেক্টই ছিল বলবো, তবে ভলিউম 80%-এর বেশি নিয়ে গেলে কিছুটা ডিস্ট্রিবিউশনে দেখা পাবেন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত একটি ডিসপ্লে। বাজেট অনুযায়ী যে সিন এবং সাইড বেজাল রয়েছে সেটাকে অ্যাজ ইউজুয়াল হিসাবেই ধরে নিতে হচ্ছে। 6.7 ইঞ্চি স্ক্রিন হওয়াতে ফোনটি কম্পারেটিভলি কিছুটা বড়, যার ফলে এক হাতে অপারেট করা অনেকটাই কষ্টসাধ্য। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2460 পিক্সেল। এই ডিসপ্লের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে 120Hz রিফ্রেশ রেট। তবে ইনফিনিক্স কিন্তু এখানে ক্রান্ত হয়নি, বরং তারা 240Hz টাচ স্যাম্পলিং রেটও দিয়েছে এতে। সো এই বাজেটে এই ধরনের স্পেক্স কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। হায়ার রিফ্রেশ রেটের সাথে হায়ার টাচ স্যাম্পলিং রেট থাকায় স্ক্রলিং বা ট্রানজ্যাকশনে বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এর রিফ্রেশ রেটকে আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ 60Hz, 90Hz অথবা 120Hz রাখতে পারবেন। পাশাপাশি আপনি অটো মোডেও রাখতে পারবেন। এতে থাকা আল্ট্রা টাচ নামক ফিচারটি দ্বারা সোয়াপ স্পিড এবং মোশন স্পিডকে বাড়াতে বা কমাতে পারবেন। এটা একটা ভালো দিক বলা যায়। এর ডিসপ্লেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি। একদম নিচের দিকে কর্নারে কিছুটা ডার্ক এরিয়া দেখতে পেয়েছি, আর এখানে পাঁচ হোলের চারপাশে কিছুটা শেডও দেখতে পেয়েছি। তবে এটা আপনি নর্মালি দেখতে পারবেন না, যদি খুব সূক্ষ্মভাবে দেখেন তাহলে হয়তো এটা আপনার কাছে নোটিসেবল মনে হবে। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও বেশ ভালো মানের কালার রিপ্রোডিউস করছিল। সূর্যের প্রখর আলোতেও একে অপারেট করতে খুব একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। মিডিয়াটেক হিলিও G96 এর রান করছে ফোনটি, আর এটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU, যাতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC2। মিডিয়াটেক হিলিও G96-এ 30,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে স্মার্টফোনগুলোতে গেমিংয়ের জন্য হামেশা ইউজ হতে দেখেছি। সেই হিসাবে 19,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো মানের একটা চিপসেট আমরা পাচ্ছি। এতে PUBG, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। PUBG সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেট সাপোর্ট করে থাকে। হায়ার গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে PUBG প্লে করতে গিয়ে একবার লেগ বা ফ্রেম ড্রপ জনিত ইস্যু পেয়েছি। এতে টানা 1 ঘন্টার মতো PUBG প্লে করার সময় যে হিটিং ইস্যু খেয়াল করেছি সেটা এক্সেসিভ তেমন কিছু ছিল না, অ্যাজ ইউজুয়ালি বলতে হবে। এছাড়াও এতে প্লে করেছিলাম আরও একটা অপটিমাইজ গেম কল অফ ডিউটি, সেটা বেশ ভালোভাবে প্লেয়েবল ছিল, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে একবার ফ্রেম ড্রপ পেয়েছি। সর্বশেষ আমি এতে প্লে করেছিলাম অ্যাসফল্ট 9, যেটা আমি বেশ ভালোভাবে প্লে করতে পেরেছি, আর গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়েছি। অ্যান্ড্রয়েড 12 বেস XOS ভার্সন 12-এ রান করছে ফোনটি। সত্যি বলতে এর ইউআই ইন্টারফেস আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। স্ক্রলিং বা ট্রানজ্যাকশন সব কিছুতে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। LPDDR4X র্যামের সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ।
ফোনটিতে 8 GB র্যাম থাকার সুবাদে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল সুপার ফাস্ট। হেভি অ্যান্ড লাইট অ্যাপস মিলে ফোনটিতে প্রায় 20টির মতো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখেও চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপেই ক্র্যাশ করছে না। ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার নিচে 8 GB র্যাম দিয়ে ইনফিনিক্স আসলে রেকর্ড করতে যাচ্ছে। শুধু 8 GB নয়, এখানে কিন্তু আরও 5 GB ভার্চুয়াল র্যাম যুক্ত করা হয়েছে, যার ফলে টোটালি আপনারা 13 GB র্যাম পেয়ে যাচ্ছেন। ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের পর্যাপ্ত ঘাটতি লক্ষ্য করেছি। এছাড়াও কন্ট্রাস্ট লেভেলটা আমার কাছে কিছুটা পোর মনে হয়েছে। তবে ভালো ব্যাপার এই যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরার পারফরমেন্স ছিল বেশ ভালো। সাবজেক্ট সেপারেশন আমার কাছে পারফেক্ট লেগেছে। সাধারণত পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়, কিন্তু এই ক্যামেরার ক্ষেত্রে তেমনটা ছিল না। এর রিয়ার ক্যামেরার ডাইনামিক রেঞ্জ আমাকে খুব একটা হ্যাপি করতে পারেনি। ছবিতে সাবজেক্টে বেশি ফোকাস করতে গিয়ে অবজেক্টে প্রায়শই ওয়াশ আউট করে তুলছিল। তবে ম্যাক্রো ক্যামেরা নিয়ে বিশেষভাবে বলার মতো তেমন কিছুই নেই। অন্যান্য ক্যামেরার মতো এটাও অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করেছে। যেহেতু এই ফোনের বাজেট 19,000 টাকা, সো এই বাজেটের মধ্যে আলট্রাওয়াইড লেন্স প্রত্যাশিত বিষয়। তবে এখানে ম্যাক্রো লেন্সের মতো অপ্রয়োজনীয় সেন্সরটা বাদ দিয়ে যদি আলট্রাওয়াইড সেন্সর প্রোভাইড করা যেত, তাহলে সেটা কখনো না কখনো হলেও কাজে লাগতে পারত। লো লাইট ফটোগ্রাফিতে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের পর্যাপ্ত ঘাটতি লক্ষ্য করবেন। ডেডিকেটেড নাইট মোড আছে, যেটি অন করলে ছবির কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হয়, যা আপনারা এই দুটি ছবি দেখেই বুঝতে পারছেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলোকে অ্যাভারেজ হিসাবেই ধরে নিব। সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডের ছবিগুলো আশা রাখি আপনাকে সন্তুষ্ট করবে। এর রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি মোটামুটি ভালো পেয়েছি, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ভালো ব্যাপার এই যে ভিডিও করার সময় এতে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, যেটা কিন্তু আমরা অনেক দামি ক্যামেরায় দেখতে পাই না। তবে এই জিনিসটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। গেমিং স্মার্টফোনগুলোতে সাধারণত ক্যামেরার দিকে খুব একটা মনোযোগী হতে দেখা যায় না। সেই হিসাবে কিন্তু এই স্মার্টফোনটা যেহেতু গেমারদেরকে টার্গেট করে বাজারে আনা হয়েছে, সো এখানেও কিন্তু ক্যামেরাতে তারা কিছুটা উদাসীনতা দেখিয়েছে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এর ব্যাটারি ব্যাকআপ আপনাকে যথেষ্টই হ্যাপি রাখবে। এ থেকে টানা প্রায় 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যদি আপনি 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে ফোনটাকে হেভি ইউজ করেন, তাহলে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনি 90 হার্জ অথবা 60 হার্জ দিয়ে অপারেট করেন, হেভি ইউজ করলেও আপনি একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর নর্মাল ইউজ করলে 1.5 দিন আপনি অনায়াসে পেয়ে যাবেন। আদার্স ফিচারের মধ্যে ফোনটিতে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি আমি আসলে কোথাও কোনো প্রবলেম খুঁজে পাইনি। ওভারঅল সব কিছু মিলে যদি ফোনটিকে একটু সামারাইজ করি, তাহলে বলবো এর ডিজাইন অ্যান্ড লুকস আপনাকে নিশ্চিত সন্তুষ্ট করবে। এবং এর যে ডিসপ্লে সেকশন রয়েছে, এইটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে। 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, সব মিলিয়ে কিন্তু ডিসপ্লে সেকশনটাও এই বাজেটের মধ্যে যথেষ্টই ভালো করেছে। আর যদি ফোনটি হার্ডওয়্যার সেকশনে যায়, এখানে কিন্তু বাজিমাত করে দিয়েছে। এখানে তার মিডিয়াটেক হিলিও G96 মতো পাওয়ারফুল গেমিং চিপসেট, 8 GB র্যাম, 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এবং ফোনটিতে যে ব্যাটারি এবং চার্জার দেওয়া হয়েছে, সেটাও কিন্তু বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। তবে এই ফোনের যে জিনিসটি আমার কাছে কিছুটা ড্রব্যাক মনে হয়েছে, সেটা হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি। যদি আমরা গেমিং স্মার্টফোন হিসেবে এটাকে বিচার বিশ্লেষণ করতে যাই, তাহলে এটাকে আমরা খুব একটা ড্রব্যাক হিসেবে ধরতে পারি না, কারণ গেমিং স্মার্টফোনগুলোতে ক্যামেরা কোয়ালিটি আমরা সবসময় এরকমই পেয়ে থাকি, অ্যাভারেজে পেয়ে থাকি। সো সেই হিসাবে আমরা এই স্মার্টফোনটাকে এই বাজেটের মধ্যে আমরা যে কাউকে সাজেস্ট করতে পারি। তারপর ডিসিশন আপনার ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না, সেই বিষয়ে অবশ্যই আপনি ডিসিশন নিতে থাকুন। আর আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।